বাড়ির পেছন গেট দিয়ে প্রবেশ করছি, কেননা আজ বাড়িতে অনুষ্ঠান। বড় ভাইয়া সজলের বিয়ে হয়েছে আজ দিনে, কিন্তু আমি রাতে এসেছি। পেছন গেট দিয়ে আসার একটা কারণ আছে। আমি আসার আগে আব্বু ফোন দিয়ে বলেছিল ভুলেও যেন আমি সামনের গেট দিয়ে প্রবেশ না করি। আমার বাড়িতে একমাত্র বড় ভাই আমাকে ভালোবাসেন, আর সবাই আমাকে অবহেলা করেন। পরিচয় দেওয়া যাক, আমি অনন্ত, বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করি। এবার বাড়িতে এসেছি শুধু ভাইয়ার কথায়। এসেছি প্রায় 9 মাসে। পেছন দিক দিয়ে যেই ঘরে ঢুকবো অমনি পেছন থেকে কে একজন আমার ব্যাগ ধরে বলল, এই কে আপনি, আর এখানে কি চাই? আমি তার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। দেখতে অনেক সুন্দর একটা মেয়ে, বলার মতো না। আমি চারপাশে তাকাচ্ছি আর ভাবছি কেউ না এসে কিছু করে বসে। কি কিছু বলছো না কেন? কে তুমি? বুঝেছি, চুরির ধান্দা। জি না, এসব কিছু না। তাহলে কি প্রেমিক পুরুষ? সিসি, তাও না। তাহলে কে আপনি মশাই? আপনি কে? আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করছো আমি কে? আপনাদের বাড়ি মানে? এটা তো অনন্তর বাড়ি। অনন্ত কে? সজলকে চেনেন? সজল হচ্ছে আমার বড় ভাই। উনি আমার দুলাভাই হন। আমার বুঝতে বাকি রইল না যে কোনে বাড়ির লোকদের কাছে আমার কথা বলা হয়নি, তাই আমি আর পরিচয় দিতে চাই না। কি বললেন না তো, কে আপনি? আমি এ বাড়ির কাজের লোক। কাজের লোক তো পেছন গেট দিয়ে ঢুকছেন কেন? সাহেব আমারে গতকাল আসার কথা বলছিল, আমি আসতে পারি নাই, তাই এখন ভয়ে পেছন দরজা দিয়ে ঢুকতাছি। বা, এত ভয় পান আপনার মালিককে? আসলে ছোটবেলা থেকে এখানে ভয় তো কিছু হয়। আচ্ছা যান যান, ভিতরে যান। আমি চুপচাপ ওখান থেকে কেটে পড়লাম। আমার রুমে এসে ফিরে এলাম, বিছানা কাপড় চোপড় সব ঠিক করলাম। আমার অবর্তমানে এখানে কেউ থাকে না, সব ঠিক করে বাইরে বের হলাম। প্রথমে কাজের লোক মনোয়ার চাচার সাথে দেখা হলো। তিনি আমায় দেখে মহা খুশি। তিনি দৌড়ে রান্নাঘরের দিকে গেলেন আম্মুকে খবর দিতে। আমি তার পেছন পেছনে গিয়ে রান্নাঘরের সামনে দাঁড়ালাম। বড় মা, ছোট সাহেব আসছে। আম্মুর হাসি মুখ নিমিষেই শুকিয়ে গেল। আমার বুঝতে বাকি রইল না আমার আশায় মা খুশি নন। মনোয়ারা শোন, তোমার ছোট সাহেবের খাবারটা একেবারে তার ঘরে দিয়ে এসো। মনোয়ার চাচা মুখ কালো করে চলে এসেছেন। আমি চলে যাচ্ছি দ্বিতীয় তলার দিকে। বাবাকে দ্বিতীয় তলায় পেলাম। আমি সালাম দিলাম। সালাম শুনতেই আমার দিকে অবাক চোখে তাকালেন। আমাকে দেখে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন। চারদিকে চোখ বুলিয়ে বললেন, কেউ আসতে দেখেছে? হ্যাঁ, একটা মেয়ে। তুমি তাকে কি বলেছ? আমি তাকে বলেছি আমি এ বাড়ির চাকর। আচ্ছা, তা এসেছো কতক্ষণ? এই 4 ঘন্টা হবে। সবেমাত্র এলে, এখনই বের হয়েছ? যাও, ঘরে যাও। বড় ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি। ঠিক আছে, যাও। আমি বাবার কাছ থেকে চলে আসলাম। নিজের আপন মানুষের এমন কথায় অনেক কষ্ট হয়। এসব ভাবতে ভাবতে হাঁটছিলাম, পেছন থেকে ভাইয়ার কণ্ঠ ভেসে আসলো। কি কমান্ডার সাহেব, কেমন আছেন? ভালো, তুমি? এই তো ভালো। আব্বু আম্মুর সাথে দেখা হয়েছিল। আব্বুর সাথে দেখা হয়েছে, আর আম্মুর কাছে যাওয়াই হয় নাই। চল আমার সাথে, তোর ভাবিকে দেখবি। না ভাইয়া, কাল দেখব। কাল দেখবি কেন? আব্বু কিছু বলছে? আব্বু আর কি বলবে, সবই আমার ভাগ্যে লেখা ছিল। কি করবি বল। আচ্ছা চল, রাত অনেক হয়েছে, খেয়ে নেই। না ভাইয়া, তুমি খেয়ে নাও, আমি পরে খাবো। আম্মু আবার টেবিলে খাবার খেতে নিষেধ করেছি। সবই তো তোমার জানা। আমিও আজ টেবিলে খাবো না। না ভাইয়া, এ হয় না। কি হয় না? সবই হয়। ভাইয়া, এখানে অনেক মেহমান আছেন। তো কি হয়েছে? বাবা মায়ের সম্মান। দরকার নেই এমন সম্মানের। তুমি যদি টেবিলে না যাও আর আমি বাড়িতে আসবো না। এ বাড়ি তোর, তুই আসলে আসবি, না আসলে না। বলছো তো? হ্যাঁ। তাহলে আজই আমি চলে যাব। কি বলিস? হ্যাঁ, চলে যাব। যাস নে ভাই। তাহলে আমার কথায় রাজি? আচ্ছা। আমার আরেকটা কথা আছে। কি? তুমি আমার পরিচয় দিবে না, আমি এখানে চাকর। কি বলিস এসব? আমি মানতে পারবো না। আব্বু যদি মানতে পারে, তবে তুমি কেন মানতে পারবে না? কি? আব্বু বলেছে নাকি? না, আমি আব্বুকে বলেছি। তুই বলেছিস? আর আব্বু তা মানলো? হ্যাঁ। আমি মানবো, তবে আমার একটা কথা রাখতে হবে। কি কথা? তুই আমার সঙ্গে ওদের বাড়িতে যাবি। আচ্ছা। ভাইয়ার সাথে কথা বলে রুমে চলে আসলাম। মনোয়ার চাচা খাবার রেখে গেছেন। আমি খাবার খেয়ে শুয়ে পড়লাম। আমি এখন ছাদে দাঁড়িয়ে আছি। এখন সকাল প্রায় 6টা। বাড়িতে শুধু আম্মু ঘুম থেকে উঠেছেন। আমি অবশ্য অনেক আগেই ঘুম থেকে উঠেছি। নিজের অজান্তেই গান ধরলাম। পেছন থেকে কারো গলা শুনতে পেলাম। আমি তাকালাম। কাল রাতের মেয়েটি আজ দেখতে আরো ভালো লাগছে। কেমন একটা টান অনুভব করি। শুভ সকাল। সুপ্রভাত। এত সকালে এখানে? কেন, আসতে মানা নাকি? আপনার বাড়ি, আপনাকে কে মানা করবে? মানে? না মানে, আপনি এত বছর ধরে এখানে থাকেন, আপনাকে কে মানা করবে? আচ্ছা একটা কথা বলি।
জি বলতে পারেন। আপনাকে দেখতে খুব সুন্দর, কি সুন্দর বডি, পুরাই হ্যাপি। পাম একটু কম দেন, নিতে পারছি না। না সত্যি বলছি। আচ্ছা সব ঠিক আছে, কিন্তু আপনার চুল ছোট। কেন, সুন্দর লাগছে না? না সুন্দর লাগছে, কিন্তু আর একটু লম্বা হলে ভালো লাগতো। চুল লম্বা করা নিষেধ আছে? কেন, আপনার সাহেব কি মানা করে? না। তাহলে? বলা যাবে না। বাহ, আপনার সিক্রেটও আছে। কেন, চাকর বলে সিক্রেট থাকতে নেই? না এই কথা না। আচ্ছা আপনার নাম কি? আমার নাম আবুল। আপনার? আপনার নাম? আমার নাম হিয়া। আচ্ছা আমরা কি বন্ধুত্ব করতে পারি? না। কেন? মালিকের সাথে চাকরের বন্ধুত্ব মানায় না। কে বলেছে? সবকিছু বলা যায় না। আচ্ছা আমি নিচে যাচ্ছি, আপনি থাকেন। আমি হিয়া মানে ওই মেয়েটার কাছ থেকে নিচে চলে এলাম, রান্নাঘরে আসলাম। এখানে এসে আম্মুকে পেলাম। আম্মু কেমন আছো? ভালো। তুমি? হ্যাঁ ভালো। নাস্তা তৈরি করছি, খেয়ে নিজের ঘরে চলে যাও। আচ্ছা। আমি নাস্তা করে আমার রুমে চলে আসলাম, আর বের হলাম না। রুমে বসে আছি, প্রায় 10টা হতে চললো। দরজায় ভাইয়া করান আছেন। আমি দরজা খুলে দিলাম। কিরে দরজা জানালা লাগিয়ে বসে আছিস? কি করব বলো, আমার তো কোনো কাজ নেই। কিরে আরো নতুন 3টে অ্যাওয়ার্ড? হুম। কি কর্মস্থল পরিবর্তন হয়েছে নাকি আগের জায়গায় আছিস? না, এখন বান্দরবনে আছি। আচ্ছা কালকে রাতের কথা মনে আছে তো? কোন কথা? সে কি তুই ভুলে গেলি? কাল রাতে বললাম না আমার সাথে তোর ভাবিদের বাড়ি যেতে হবে? ও আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম। রেডি হয়ে নে। এখনই? হুম। আচ্ছা। সাদার মাঝে কাজ করা একটা পাঞ্জাবি আছে না, ওইটা পরবি। আচ্ছা পড়বো, এখন যাও। যাবো কি, তুই চল আমার সাথে। কেন, কোথায়? তোর ভাবিকে দেখবি। না এখন না। এখন নাকি, চল আমার সাথে। ভাইয়া আমার হাত ধরে টেনে নিয়ে গেলেন। ভাইয়া বললেন, দেখ কাকে নিয়ে এসেছি। ভাবি কি যেন একটা কাজ করছিলেন, তিনি ভাইয়ার কথা শুনে তাকালেন। হিয়া আর কে যেন একজন মেয়ে, সেও তাকালো। কি খবর? আপনি তো এই ঘরের দিকে আসলেনই না। তুমি জানো ওকে? ইনি তো আপনাদের বাড়ির কাজের লোক, আবুল। ভাইয়ার মাথায় চরক গাছ। ভাইয়া এরকম আশা করেননি। ভাইয়া বললেন, তুমি ওকে জানো কিভাবে? উনি আপনার বাবার ভয়ে পেছন গেট দিয়ে প্রবেশ করায় ওনাকে জিজ্ঞেস করেছিলাম। ও। তারপর আমি নিচে বসে সবার সাথে আড্ডা দিলাম। বিকালে ভাইয়ার সাথে ভাবিদের বাড়ি যাচ্ছি। আমি পেছনের সিটে বসেছি। ভাইয়া, হিয়া আর চাচাতো বোন রিয়া বলেছিল সামনে বসতে, কিন্তু চাকরের সিট কি সামনে হয় কখন? তাই আমারও সামনে বসা হয়নি। উদ্দেশ্য সিলেট যাব, আর 1.5 ঘন্টা সময় লাগবে পৌঁছাতে। আমি হিসাব করেছিলাম আমার হাতে আর কতদিন সময় আছে, কারণ আমি ছুটি নিয়েছিলাম 5 দিনের। এসব হিসাব করার মধ্যে হিয়া বলল, আবুল, অনন্তকে? এ কথা বলতেই সবাই আমার দিকে তাকালো। আমি অপ্রস্তুত অবস্থায় বললাম, আমাকে কিছু বলছেন? হ্যাঁ, আপনি ওই দিন বললেন অনন্ত নামক একটা ছেলের বাড়ি, কিন্তু আমার জানা মতে দুলাভাইয়ের বাড়িতে এই নামে কেউ নেই, তাই জিজ্ঞাসা করলাম। ভাইয়া এবং রিয়া আমার উত্তরের জন্য বেশ আগ্রহ দেখাচ্ছে। ভাইয়া নিশ্চয়ই মনে মনে বলছে, দেখি কি উত্তর দেস তুই এবার। সজল ভাইয়ের একটা ছোট ভাই ছিল, তার নাম অনন্ত। সে 6 বছর বয়সে আত্মীয়র হাতে মারা যায়। দুলাভাইয়ের যে একটা ভাই ছিল সে সম্পর্কে তো আমরা জানি না। এটা জেনে তো কোনো লাভ নেই। সে মারা গিয়েছে 15 বছর আগে। তার সাথে তো আর কোনো লেনদেন নেই। আমি কি বোঝাতে চেয়েছি ভাইয়া তা ঠিক বুঝে গিয়েছেন। সত্যি কি দুলাভাই আপনার একটা ভাই ছিল? ও আমার এক ভাই। হিয়া মেম সাহেব, আপনি আমাকে বিশ্বাস করলেন না? আরে মেম সাহেব, আপনার সাথে কথা নাই। আবুল ভাই, তুমি কিন্তু জিনিয়াস। জিনিয়াস মানে কি গো আপা? তুমি জিনিয়াস মানে জানো না। কতটুকু লেখাপড়া করেছো? ক্লাস 8 পর্যন্ত। ক্লাস 8 পর্যন্ত পড়েও তুমি জিনিয়াস অর্থ জানো না? সব আমার পুরা কপালের সাথে মিশাইয়া খাইয়া ফেলছি। আহা আবুল ভাই, আর ঢং করো না তো। আবামনি, আমি আর কিছু কমো না। আমি চুপ হয়ে গেলাম। কিন্তু আল্লাহ মেয়েদের একটা মুখ দিয়েছেন, যা বন্ধু হবার নামই নেয় না। সারা রাস্তা তারা কথা বলেই গেল। ভাবিদের বাড়ি পৌঁছলাম 4টা 30 মিনিটে। আমরা গেটের কাছে যেতেই ভাইয়া আর ভাবিকে নিতে অনেকে বেরিয়ে এলো। আমি পেছন দিক দিয়ে সব কার্টুন বের করতে লাগলাম, কারণ চাকরের কাজ হলো মালিকের জিনিস বয়ে নিয়ে যাওয়া। আমিও তাই করছি। আমার সাথে কাজে হাত মেলালো ওই বাড়ির একজন চাকর, কারণ বর্তমানে সবাই জাত বুঝে সাহায্য করে। আমি ওই বাড়িকে জিজ্ঞেস করলাম নাম কি। সে উত্তর দিল, রাজা। কতদিন হলো এখানে? 8 মাস। তোর কতদিন হলো সাহেবগো বাড়িতে? বুঝতে পারলাম চাকর চাকরে যখন কথা হয় তখন তুই বলেই কথা বলে। 10 বছর। তাইলে তো বালাদান মারছোস। বোঝার পর থেকেই তো কামাই করতাছি।
এই তো সেদিন আমগো সাহেবের কাছ থেকে করকরা দূরে 1000 টাকার নোট নিলাম। কি কয়ে নিছোস? বলছি মা অসুস্থ, টাকা লাগবে, আর সাহেবে বিশ্বাস কইরা দিয়ে দিল। তুই তো শালা শেয়ানা মাল। চল চল ভিতরে চল, নালে ডাক পড়বো। আমি ওর সাথে প্যাকেটগুলো নিয়ে ভেতরে চলে গেলাম। বাড়ির বাহির থেকে ভেতরে অনেক সুন্দর। বিয়ে উপলক্ষে বাড়ির রং দেওয়া হয়েছে। ভেতরে ঢুকতেই দেখলাম ভাইয়াকে অনেকেই প্রশ্ন করছে, আর ভাইয়া লাজুক লাজুক ভাবে তার উত্তর দিচ্ছে। আমার প্রচন্ড বেগ, বাথরুম চাপার ফলে বাথরুমে যেতে হচ্ছে। এরপর অবশ্য আর কারো সাথেই কথা হয়নি, একেবারে কথা হলো রাতে। ভাইয়া জিজ্ঞেস করলেন, আর কতদিন তুই থাকবি? আর 2 দিন। 2 দিন মানে? তুই এতদিন পর এলি, আবার এত তাড়াতাড়ি চলে যাবি? ভাইয়া আমি গেলে একজন ছুটি পাবে। তুই এখন কোন পদে আছিস? কমান্ডো স্পেশাল ফোর্স। ভালো তো। আরে কি করছেন আপনারা? এই তো নিজেদের মধ্যে গল্প স্বল্প। দুলা ভাই, আব্বু বলেছে আপনাকে যাবার জন্য। ভাইয়া আর কিছু না বলে চলে গেলেন। আমিও ভাইয়ার পেছন পেছন যাওয়া শুরু করলাম। আরে আপনি কোথায় যাচ্ছেন? আমি নিশ্চুপ হয়ে হাসছি। আপনাকে দাঁড়াতে বলছি, দাঁড়ান। জি মেম সাহেব বলেন। কি মেমসাব বলছেন? এ কথা শুনে নিজেকে বৃদ্ধা মনে হয়। আর মেমসাব বলবেন না। আস্তা ম্যাম। ম্যাম কি? ম্যামও বলবেন না। জি আস্তা। আমার সাথে ছাদে চলেন। আর 2 দিন পর পূর্ণিমা, তখন রাতটা অন্যরকম লাগবে, এখন ভালো লাগবে না। বাহ, আপনি পূর্ণিমার হিসাব রাখেন। জি। ছাদে চলুন। আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে ছাদে। ওদের ছাদটা বাড়ির মতো সুন্দর না, সব কোণে ময়লা জমানো, কিন্তু ছাদে নানান ধরনের ফুলের গাছ থাকায় ঘ্রাণ ছড়াচ্ছে। কিন্তু সবচাইতে বেশি রজনীগন্ধা সৌরভ ছড়াচ্ছে। আপনাকে না সন্দেহ হয়। কেন? আপনার আচরণে মনে হয় না আপনি কম শিক্ষিত। শিক্ষিত লোকদের স্পর্শে থাকলে এমনই হয়। তাহলে যে আপনি ইংরেজি জানেন না? সবার দ্বারা সব কিছু হয় না। আমি আপনাকে ইংরেজি পড়াবো, আপনি পড়বেন। আপনি কেন এ দায়িত্ব নেবেন? এত কিছু জানি না, আপনি পড়বেন কি না? জি না। কেন? আমার সময় নেই। খুব ভাব হয়েছে না আপনার? জানি না। আমি আপনাকে পড়াবো মানে আপনি পড়বেন। চিন্তা করব। আচ্ছা, আমার একটা কথা রাখবেন। কি কথা? আগে বলুন রাখবেন। চেষ্টা করব। না বলুন রাখবেন প্লিজ। একজন মানুষের এমন কথার উত্তর আর না বলা যায় না। আমি হ্যাঁ বলে দিলাম। ধন্যবাদ। কাল আমাদের কলেজে একটা অনুষ্ঠান আছে, সেখানে যেতে হবে। যেহেতু কথা দিয়েছি তাই যাব। আমি আস্তে বলে নিচে চলে আসলাম। জানি না হিয়া কখন ছাদ থেকে নেমেছে। খাবার টেবিলে আমি যাইনি, কারণ আমি রাতের খাবার খাইনি। আমি এসে রাজের বিছানায় ঘুমিয়ে পড়লাম, কারণ একজন চাকরের জায়গা আর একজন চাকরকেই ভালো দিতে পারে। রাত থেকেই অঝোরধারে বৃষ্টি পড়ছে। বর্ষা মাসে এখন বৃষ্টি রোজ হয়। আমি ঘুম থেকে উঠেছি অনেক ভোরে, আনুমানিক 4টা। এখন ভোরের আলো চারদিকে ফুটছে। আমি রাজার ঘর থেকে একটা ছাতা নিয়ে ছাদে চলে গেলাম। মুঘলধারে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকা আনন্দের একটা বিষয়। আমি দাঁড়িয়েছিলাম, প্রায় 1.5 ঘন্টা পর হিয়া ছাদে আসলো। কি খবর? আপনি বৃষ্টির মাঝে কি করছেন? ভাবছি আর খুঁজছি। কি ভাবছেন আর কি বা খুঁজছেন? আমার অতীত। আচ্ছা রাখুন এসব কথা, আমাকে কেন খুঁজছেন? আপনাকে কাল বললাম না কলেজে অনুষ্ঠান আছে। ও হ্যাঁ, কেন অনুষ্ঠান কি ক্যান্সেল করা হয়েছে? না, ক্যান্সেল হবে কেন? আপনি যাবেন কিনা কনফার্ম করার জন্য খুঁজছিলাম। আমি তো কালই আপনাকে বলেছিলাম যাব। আচ্ছা আপনি কোন ক্লাসে পড়েন? অনার্স 3য় বর্ষ। আপনি তো অনেক শিক্ষিত। আচ্ছা কোন বিষয় নিয়ে পড়েছেন? ইংরেজি। ও বুঝেছি, তাই আপনি আমাকে ইংলিশ পড়াতে চান? মোটেও না, আপনাকে ভালো লাগে তাই পড়াতে চাই। আপনার মতিগতি উল্টো লাগছে, আর আমি একজন চাকর। সব কিছুতে আপনি চাকর চাকর করেন কেন? চাকর তো কি হয়েছে, আপনি প্রথমে মানুষ। আচ্ছা আমি নিচে যাচ্ছি, আপনি আসুন। আচ্ছা, আপনি আমায় দেখে শুধু পালান কেন? আমার কাজ আছে। ও হ্যালো, এটা আপনার বাড়ি না, এটা আমাদের বাড়ি। এখানে আপনার কোনো কাজ নেই। আমি কিছু একটা বলতে চেয়েছিলাম, ঠিক তখনই আমার ফোন এলো। আমি ফোন বের করে দেখলাম আর্মি হেড অফিস থেকে। হিয়া আমার ফোনের দিকে সন্দেহের চোখে তাকাচ্ছে। আমি কিছুটা দূরে গিয়ে কথা বলে আসলাম। তারা কি বলছিল তার অনুরূপ বলছি। কমান্ডার অনন্ত, আপনার 5 দিনের ছুটি থাকলেও আপনি আজ চলে আসবেন। কাল যেন আপনাকে পাই, একটা জরুরি ইনভেস্টিগেট করতে হবে। আপনি চলে আসুন। আপনার জন্য সিলেট ক্যাম্পে গাড়ি থাকবে। আপনি আজই চলে আসুন। এখন বৃষ্টি নেই বললেই চলে। আমি নিচে চলে যাচ্ছিলাম। হিয়া বলল, আবুল রেডি হয়ে যাও, সকাল সকাল যেতে হবে। আমি নিচে এসে ভাইয়াকে বললাম। ভাইয়া একটু রাগ করলেও বুঝেছে আমার হাতে কিছু নেই। নাস্তা করে রেডি হয়ে নিলাম। কালো প্যান্ট, কালো জুতা, কালো বেল্ট, সাদা শার্ট।
একটা আর্মিদের ফর্মাল ড্রেস। হিয়ার সাথে গাড়িতে করে চললাম হিয়া কলেজের দিকে। এর মধ্যে আমাদের আর তেমন কথা হয়নি। কলেজে ঢুকলাম 9:58 গাড়ি থেকে নেমেই আমি থমকে গেলাম, কারণ এই কলেজে আমি আগে এসেছি আর আমার অনেক বন্ধুরা এই কলেজে পড়ে। তারা যদি আমায় দেখে তাহলে তো আমার আর রক্ষা নেই। এসব ভাবছি, এমন সময় একজন আমাকে এসে জাপটে ধরলো। আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম। কলেজের অনেকেই আমার দিকে তাকাচ্ছিল। হিয়াও অবিশ্বাসী চোখে আমায় দেখছিল। জড়িয়ে ধরা লোকটি আমাকে আস্তে করে ছাড়লো। আমি অবাক হয়ে বললাম, আরে সাগর, তুই? শালা চাকরি পাইয়া ভুলা গেস। দূর, কি বলিস এসব? সাগর ভাই, তুমি কি আবুলকে জানো? কে আবুল? কেন ইনি? আরে ওর নাম তো অনন্ত। কি আবুল, তুমি সবাইকে মিথ্যা বললা কেন? নিজের ঢোল নিজে পেটানো ঠিক না। মানে? মনে হলো অনন্ত যখন 6 বছর বয়স তখন ওকে বোর্ডিংয়ে দিয়ে দেয়। সে অনেক কষ্ট করে, মাসের পর মাস চলে যেতে থাকে, কেউ নিতে আসতো না। সজল ভাই তাকে নিয়ে যেতেন, তার বাবা মা তাকে এড়িয়ে চলতেন, আর এখন তারা অনন্তকে স্বীকার করেন না। স্বীকার না করার মতো তো কোনো কারণ আছে। অবশ্যই আছে। সেই কারণটাই জানতে চাই। তা অনুষ্ঠানের পরে জানতে পারবে। এখন চলো, অনুষ্ঠান শুরু করতে হবে। আমরা সবাই অনুষ্ঠানে গেলাম। সাগর উপস্থাপনা করছে, হিয়া আমার দিকে বারবার তাকাচ্ছে। অনুষ্ঠানের শেষ সময় বলল, এবার গান নিয়ে আসতেন কমান্ডার অব আর্মি রবিউল অনন্ত। সবাই নাম শুনে অবাক হচ্ছে, আর হিয়া আমার দিকে বড় বড় চোখে তাকাচ্ছে। ওর দু চোখে অবিশ্বাস্য লেপটে রয়েছে। সাগর আবার বলল, উনি স্টেজে আসার পূর্বে বলে রাখি, উনি এমন এক লোক যে 8ম শ্রেণী থেকে A+ পেয়ে এসেছে। সে খুব ভালো গান করত, যার জন্য সে অনেক মেডেলও পেয়েছে। সে যখন ভার্সিটি ভর্তি পরীক্ষা দেয় তখন সে আর্মিতেও অ্যাপ্লাই করে। সে দুটাতেই রেসপন্স পায়, তথা সে ঢাবিতে ইংলিশ পড়ার সুযোগ পায়, সাথে আর্মিতেও। কিন্তু সে সবার অমতে আর্মিতেই জয়েন করে। এর জন্য সে তার পরিবার থেকে অনেক প্রবলেম ভোগ করে, এখনও করছে। হিয়া সাগরের সব কথা শুনে যেন আকাশ থেকে পড়েছে। আমি স্টেজে উঠে গান গেয়ে নেমে আসলাম। তারপর অনুষ্ঠান শেষ হলো। আমি সাগরের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। আমি হিয়ার কাছে আসলাম। সে বলল, আপনি তো খুব ছদ্মবেশী। কিভাবে? আপনি বললেন না আপনি এত বড় একজন মানুষ। আচ্ছা চলুন। কোথায়? গাড়িতে। কেন? বাড়িতে যাবেন না? না, যাব না। কেন? এ শহর আমায় চিনে ফেলেছে। এ শহরে আমি থাকতে পারবো না। মানে কি? আপনি আমাদের বাড়ির মেহমান হয়ে এসেছেন। কিছুই করার নেই আমার। ভাইয়ার কাছ থেকে সব শুনবেন প্লিজ। কিন্তু কিছুই না। আপনি যাবেন কোথায় এখন? চলে যাব ক্যাম্পে। ভাইয়ার কাছ থেকে সব শুনবেন। আমাকে চলে যেতে হবে। বাই। আমি চলে আসলাম সিলেট ক্যাম্পে, আর ওখান থেকে সোজা বান্দরবান। আমি জানি না আমার বাবা মায়ের সাথে আমার আদৌ সম্পর্ক হবে কিনা। আজ আবার 3 মাস পর বাড়িতে যাচ্ছি। অবশ্য প্রায় 9 মাস পর ছুটি দেওয়ার কথা ছিল, কিন্তু 3 মাস পর দেওয়ার কারণ হলো আমাকে স্পেশাল ট্রেনিংয়ের জন্য ফ্রান্স যেতে হবে। তাই সবাইকে দেখার জন্য বাড়ি যাচ্ছি। ট্রেনে উঠেছি প্রায় 2 ঘন্টা, কিন্তু তা ছাড়ার কোনো নামগন্ধই নেই। এদিকে শরীরের কাপড় শরীরে শোকাচ্ছে। অনেকটা রেগে স্টেশন মাস্টারের কাছে গেলাম। স্টেশন মাস্টার বলল কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে। আমি আমার সিটে এসে বসলাম। কিছুক্ষণের মধ্যেই চোখ জুড়িয়ে এলো। চোখ খুললো অনেক হইহুল্লোড় আর পাশে কারো কথা বলার আওয়াজে। চোখ খুলে দেখলাম পাশে একজন স্বাস্থ্যবান মানুষ বসে ফোনে কথা বলছে। জান, বেবি, বাবু এসব বলে কথা বলছে। সম্ভবত তার প্রেমিকার সাথে কথা বলছে। বয়সটা মোটামুটি আমার মতোই। আমাকে দেখে সে হাতের ইশারায় হাই বলেই আবার কথা বলায় মনোযোগ দিল। আমি তার পাশ কাটিয়ে বাথরুমে গেলাম ফ্রেশ হতে। পাবলিক টয়লেট সম্পর্কে সবার ধারণা আছে। ফ্রেশ হয়ে সিটে আসছিলাম, পেছন থেকে কে যেন বলল, আরে অনন্ত না? আমি পেছনে তাকালাম। পুরোপুরি চিনতে পারছি না বলে আমি ভুরু কুঁচকে তার দিকে তাকালাম। মেয়েটি তার বন্ধুদের বলল, আরে চিনেছিস, উনি হচ্ছেন সজল ভাইয়ের ভাই। সবাই আমার দিকে হাত বাড়ালো হ্যান্ডশেক করার জন্য। আমি সবার সাথে হ্যান্ডশেক করলাম, আর মনে মনে ভাবলাম উনি হলেন মিস হিয়া। আমি জিজ্ঞেস করলাম কোথায় গিয়েছিলেন? কোচিং থেকে ট্যুরে, চট্টগ্রাম। ও আচ্ছা, ঠিক আছে, আপনারা কথা বলেন, আমি সিটে যাই। আপনি আমাদের সাথে গেলে ভালো লাগবে। সবাই এতে সমর্থন করলো। ভাই, কলেজ ফাংশনে আপনার গান শুনে ফিদা হয়ে গিয়েছিলাম। আমি মুস্কি হাসলাম। আমি যখন শুনলাম আর্মির একজন উচ্চপদস্থ কর্মকর্তা তুমি, তখন অনেকটা শক খেয়েছিলাম। আর শক খেয়েছিলাম যখন শুনলাম আপনি আর্মিতে চান্স পাওয়ার পর এত ভালো ভার্সিটিতে ভর্তি হলেন না। সারুন এসব। আপনার আব্বু আম্মু কেমন আছেন? ভালো। আপনার সাথে কথা আছে, চলেন আপনার সিটে। আমার তো একটাই সিট, পাশের সিটে অপরিচিত লোক। আমি ম্যানেজ করছি। এই কথা বলে আমার পাশের সিটের লোকটিকে কি যেন বলে আমাকে নিয়ে আমার সিটের দিকে গেল। আমি অনেকটা ইমপ্রেস হয়েছি। একজন অপরিচিত মানুষকে কি বলে যে হ্যান্ডেল করলো আল্লাহ জানে।
আমরা সিটে এসে বসলাম। তোমার আম্মু আব্বুর সাথে আর কথা হয়েছে? এতদিন কথা হয়েছে। যাক তাহলে। আচ্ছা, আপনাকে এত তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল যে? বাড়িতে আসছি সবার সাথে দেখা করার জন্য, 10 দিন পর চলে যাব। আচ্ছা, আপনার বাবা মা আপনাকে পছন্দ না করার কারণ কি এটাই ছিল? না। তাহলে? তখন 10ম শ্রেণীতে পড়ি। ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলাম। একদিন রাতের বেলা কি একটা কাজের জন্য দোকানে যাই। আমাদের গ্রামের মানিক মিয়া নামের এক ট্রাক ড্রাইভার আছে, সে মদ্যপান করত। ওই দিন রাতে সে মদ খেয়ে আমার বাবাকে গালি দিচ্ছিল। এক পর্যায়ে আমারও রেগে তার সমস্ত শরীর ছুরি দিয়ে কেটে দিয়েছিলাম। পাশে মানুষ থাকায় ওই লোকটাও বেঁচে যায় আর আমিও ফেঁসে যাই। আব্বু অনেক চেষ্টা করে আমার 2 বছরের জেল থেকে 5 মাসে আনেন। লোকটা কি মারা গিয়েছিল? না, তবে সুস্থ হতে অনেক দিন লেগেছিল। তাহলে এই ঘটনা। তা আবুল সাহেব, তুমি অনেক শুকিয়ে গেছো। আমি খিক করে হাসলাম। আজও কি আপনি পেছন গেট দিয়ে ঢুকবেন? জানি না। আচ্ছা, একটা কথা বলি, কিছু মনে করবেন না? কি বলুন? আপনি কি কখনো প্রেম করেছেন? করেছি না, এখনো করছি। মানে বুঝলাম না। দেখুন, যদি আমার দেশকে না ভালোবাসতাম তাহলে এত কষ্টে বনে ঘুরতাম না। আরে ওই ভালোবাসা না। তাহলে কোন ভালোবাসা? আপনি কি কোনো মেয়েকে ভালোবাসেন? আমি হিয়ার প্রশ্নের ধরন বুঝেছি হিয়া কি বলতে চায়। ভালোবাসি। হিয়া দুঃখিত সুরে বলল। মেয়েটার নাম কি? কোন মেয়েটা? আরে যাকে আপনি ভালোবাসেন। আরে উনি তো আমার আম্মু। মনে হলো হিয়া মিটিমিটি হাসছে, আবার বলল, এই মেয়ে না। কোন মেয়ে? আপনি কি বিয়ে করবেন না? না। কেন? বিয়ে আমাদের জন্য না। কেন? আপনারা কি মানুষ না? মানুষ, তবে সব মানুষের বিয়ে করা সাজে না। বিয়ে করা কিন্তু সুন্নত। আপনি কি সব সুন্নত মানেন? সব মানা আর এটা না মানায় পার্থক্য কি? এ সুন্নত অনেক পরে, এর আগে অনেক সুন্নত রয়েছে, সেগুলো আগে মানুন। আপনার সাথে তর্ক করতে চাই না, পরে দেখা যাবে আপনি যুক্তিতে আমার সাথে পারবেন না। আমি কিন্তু যুক্তিবিদ্যা ভালো বুঝি। আমিও কিন্তু বাস্তববিদ্যা ভালো বুঝি। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। মেয়েরা কিন্তু রান্নাঘর। তুমি কি আমার সাথে তর্ক করতে চাও? যুক্তির মানুষ তর্ক বুঝে না। তোমার সাথে কথাই বলবো না। সত্যি? 3 সত্যি। কতক্ষণ কথা বলবেন না? 3 মিনিট। 3 মিনিট কি নীরবতা পালন করবেন নাকি? না। তবে মনে মনে আপনাকে গালি দিব। ঠিক আছে। কি ঠিক আছে? আপনি গালি দিন, আমি শুনছি। আমি মনে মনে গালি দিব, আপনি শুনবেন কি করে? উপলব্ধি করব। আমি জানি হিয়ার নীরবতা 3 মিনিট কখনোই আসবে না, কারণ সে কখনোই চুপ করবে না। আমাদের শহর থেকে অনেক দূরে, তবে বর্তমানে অনেক উন্নত হয়েছে। ট্রেন থেকে নেমেছি রাত 4টায় আর গ্রামে পৌঁছলাম সকাল 6টা 8 মিনিটে। শীতের সকাল, গ্রামের রাস্তায় হাঁটা আমার খুব প্রিয়। আচ্ছা, এসব কথা পরে হবে। বাড়ি পৌঁছাতে সময় হয়ে গেছিল প্রায় 7টা। আজ আর পেছন গেট দিয়ে নয়, আজ সাহস করে সামনের গেট দিয়ে এসেছি। যা হয় দেখা যাবে। দরজা দিয়ে ভেতরে ঢুকেই প্রথমে পরে ডাইনিং, ড্রয়িং আর একপাশে রান্নাঘর। আজ প্রথমবারের মতো বাড়িতে ঢুকে কেমন যেন অচেনা অচেনা লাগছে। উপরের তলা সিঁড়ির পাশে বড় ফ্রেমে আমার ছবি লাগানো, পরনে স্পেশাল ফোর্সের কালো পোশাক, এর পাশে আমার বেশ কয়েকটা পুরস্কার। রান্নাঘরের দিকে নজর দিতে কেমন যেন এক অপরিচিত মুখ দেখলাম। একটা মেয়ে, সত্যিই অপরিচিত। সে আমাকে দেখে চিৎকার দিয়ে বলল, ছোট সাপ আসছে, ছোট সাপ আসছে। আম্মু আর ভাবি রান্নাঘরে ছিলেন, তারা ড্রয়িং রুমের দিকে উকি মারলেন। ভাইয়া সম্ভবত বাড়িতে নেই, না হলে আসার কথা। আম্মু রান্নাঘর থেকে ছুটে আসছেন, পেছনে ভাবিও। আসসালামু আলাইকুম আম্মু। আম্মু সালামের উত্তর না দিয়ে আমাকে বুকে জড়িয়ে ধরলেন। কেমন আছো তুমি? ভালো, তুই? খুব সুখী। আমরা এতদিন তোকে কত ভুল বুঝেছি, ক্ষমা করে দিস আমায়। আজকে কেন জানি অজান্তেই মা ছেলের চোখে পানি চলে আসছে। তবে এটা দুঃখের না, এটা সুখের। 10-11 বছর পর মায়ের বুকে মাথা রাখতে পেরেছি। আম্মু এসব সারো। আম্মু আমাকে জড়িয়ে ধরে কাঁদছেন। ভাবির চোখের কোনায়ও পানি। ভাবি সম্ভবত মনে মনে বলছেন, অনেকদিন পর ছেলেটা মাকে পেল। আম্মু কান্না বন্ধ করো, নয়তো চলে যাবো এক্ষুনি। আম্মু এবার কান্না বন্ধ করেছেন। কেমন আছো তুমি? এই তো ভাবি, তোমার খবর কি? এই তো আছি। আম্মু অনেক খিদে লাগছে, কিছু খাবো? আম্মু আমার মুখের দিকে তাকিয়ে রান্নাঘরে দৌড়ে গেলেন। আমার জন্য 4টা ভাপা পিঠা নিয়ে আসছেন। পৃথিবীর সব পিঠার চেয়ে আমার কাছে ভাপা পিঠা শ্রেষ্ঠ। পিঠা খেয়ে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। ভাবিকে জিজ্ঞেস করলাম ভাইয়ার কথা। ভাবি বললেন, ভাইয়া খেতে গেছেন। আজ প্রায় 5 বছর পর আমার পুরনো সিমটা ওপেন করলাম। নাম্বারটা আমার খুবই প্রিয় ছিল। এমনি ওয়াদাও করেছিলাম এই সিম সারা জীবন ব্যবহার করব, কিন্তু একটা বজ্জাত মেয়ের কারণে তা হয়নি। আচ্ছা থাক, তা পরে বলবো। সিমটা ফোনে লাগিয়ে ওপেন করতেই একসাথে প্রায় 1000+ ফোন ও SMS আসলো। নাম্বারটা আননোন,
এত মেসেজ কোন আননোন নাম্বার থেকে? সবারই কোনো অপরিচিত জিনিস জানার কিউরিসিটি বেশি থাকে। আমিও তার বিপরীত না। একটা মেসেজ পড়লাম। মেসেজটা এমন: তোমার চলে যাওয়াটা ঠিক ছিল, আমি ভুল করেছি, ক্ষমা চাওয়ার মতো মুখ আমার নেই। তবুও যদি এক বিন্দু ভালোবাসো কখনো আমার জন্য তোমার হৃদয়ে শূন্যতা সৃষ্টি করে থাকে, তাহলে একটা ফোন দিও। মেসেজ পড়ে বুকটা হাহাকার করছে। এই সেই মেয়ে যাকে আমি সবচেয়ে বেশি ভালোবেসেছিলাম। এই মেয়ের ভালোবাসা দিয়েই মা বাবার দুঃখটা ভুলে থাকতে চেয়েছিলাম। দ্বিতীয় মেসেজ: আজ 2 বছর 8 মাস 29 দিন তোমার ফোন বন্ধ। তোমাকে অনেক দিচ্ছি, মেসেজ দিচ্ছি, জানি না তুমি এ সিম আর ব্যবহার করবে কিনা। যদি ব্যবহার করে থাকো তাহলেও জানিও না সিম চালু করার পর আমার মেসেজ পাবে কিনা। যদি পেয়ে থাকো প্লিজ একটা ফোন দিও, অপেক্ষায় থাকবো তোমার ফোনের। এসব মেসেজের মানে তারাই বোঝে যারা এসব বিষয়ে হার মেনেছে। এই মেয়েকে আমায় ফোন দিতে হবে, না হলে আমার শান্তি নেই। আমি আমার রুমে চলে আসলাম। মেসেজ আসার নাম্বারে কল দিলাম, রিং হচ্ছে, সাথে বুকের ভেতরটা দুমড়ে মুছতে ভেঙে যাচ্ছে। চোখ দিয়ে অঝধারা জল পড়ছে। প্রচণ্ড রকম ভালোবাসতাম মেয়েটাকে, এখনও মনে হচ্ছে কিছুটা ভালোবাসি। না হয় এমন হওয়ার কথা না। 4 বার রিং হওয়ার পর ফোনটা রিসিভ হলো। ওপাশে যে ফোন ধরেছে সে নিস্তব্ধ, আমিও নিস্তব্ধ। প্রায় 1 মিনিট পর কান্নার শব্দ ভেসে আসতে শুরু হলো। আমার চোখ তো অনেক আগেই নীরবে কান্না শুরু করে দিয়েছিল, কিন্তু এখন ওর কান্না শুনে মনে ভাত ভেঙে আমি ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করলাম। কান্না চলছে অবিরাম। 3 বছরের প্রেম আর 5 বছরের ব্রেকআপ, এর সব স্মৃতি আমার মনে পড়া শুরু করলো। ঈশার সাথে কাটানোর সময়, তাকে ছাড়া কিভাবে থেকেছি সে সময়। ভালোবাসা সত্যি অনেক কষ্টের। ঈশা কান্না কান্না কণ্ঠে বলল, কেমন আছো? আমি চোখ মুছতে মুছতে বললাম, আল্লাহ রাখছেন একরকম, তুমি? ভালো। তা এতদিন পর মনে পড়লো? মনে তো সব সময় পড়ে, তবে যোগাযোগ হয়নি। এই এখন বললাম বলে বানিয়ে বলছো? তুমি জানো আমি বানিয়ে কথা বলি না। তা এখনো কি পিয়ানো বাজাও? না, এখন আর আগের মতো বাজাই না। কেন? তুমি একমাত্র ছিলে যে আমার কোলে মাথা রেখে মুগ্ধ হয়ে পিয়ানো বাজানো শুনতে। অনেক মিস করছি। কাকে? তোমার ভুবন ভোলানো হাসি। এ হাসি এখন বিলুপ্ত। কেন? তোমার পিয়ানো শুন না শুনলে যে হাসিটা আসতো না। তুমি অনেক পড়ানো টাইপের কথা জানো। ছেড়ে দিয়েছি এসব। কেন? ওই একই কারণে। আর কাউকে জীবনে জায়গা দিয়েছো? আমার হাতে সে সময় নেই। আমাকে জিজ্ঞেস করলে না যে? তুমি তো তখনই আমাকে রেখে অন্য একজনকে লাইফে যোগ দিয়েছিলে। একটা কথা রাখবে? কি? আর কেঁদো না প্লিজ, আমার সহ্য হচ্ছে না। আচ্ছা তুমি কি এখনো সিগারেট খাও? হ্যাঁ খাই, তবে বেনসন ছাড়া খাই না। আর তুমি তো কাঁদছো। আমার চোখ আর কণ্ঠ আর আমার আওতায় নেই। কখন কি করে তারাই জানে। আর কেঁদো না। আচ্ছা কি করছো আজকাল? এই তো সিএসসি শেষ হবে এবছর। তা তুমি কোথায় পড়ো? নিশ্চয় ঢাবিতে। চান্স পেয়েছিলাম, তবে আমি আর ভর্তি হয় নাই। তাহলে কি করো আজকাল? এই তো আর্মিতে আছি। কি, তুমি না কষ্ট সহ্য করতে পারতা না? অভ্যাস হয়ে গিয়েছে। দেখা করতে পারবে না। কেন? আমি পরশুদিন ফ্রান্সে চলে যাব। কেন? ওইখানে ট্রেনিং আছে। আচ্ছা ঈশা, ভালো থেকো, রাখি, কাজ আছে অনেক হাতে। আমাদের কি আর কখনো কথা হবে না? জানি না, ভালো থেকো। আমি ফোন রেখে দিয়েছি। ঈশা আমার প্রথম এবং শেষ প্রেম। আর হয়তো কেউ আসবে না আমার জীবনে ভালোবাসা হয়ে। আমার পরিবারের সাথে তেমন সম্পর্ক না থাকায় আমি সবসময় মন মরা হয়ে থাকতাম, আর কখনো চেহারার দিকে খবর নিতাম না, তাই দেখতে খ্যাতিই ছিলাম। যখন 10ম শ্রেণীতে পড়তাম তখন ঈশাদের কোচিংয়ে ভর্তি হই। ঈশার সাথে প্রথম কথাতেই ও আমাকে ঝাড়ি দেয়, কিন্তু জানা ছিল না ঝাড়ির পরে যে প্রপোজ করবে। আচ্ছা ঘটনা বলি। আসসালামু আলাইকুম। আরে এ তো দেখি পুরাই মদনা। এক ক্লাসে পড়ি আবার সালাম দেয়। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। কিরে, তুই হাসতে জানোস না? আমি চুপ। আমাদের সাথে পড়োস 3 মাসের উপরে, তা কারোর সাথে কথা বলোস না। খুব ভাব, তাই না? আমি প্রয়োজন ছাড়া কথা বলি না। মুখে মুখে কথা বলতে জানোস? ঘুষি মেরে নাক ফাটাইয়া দেবো। আর মুখে মুখে কথা বললে? আমি ধিক্কারের হাসি হাসিলাম। ওই এখানে হাসির কি হলো? শালা দেখতে তো খ্যাত টাইপ, আর ভাব 1 কেজি। আমি ওর কাছ থেকে সরে যাচ্ছিলাম। ঈশা আমার শার্টের কলা ধরে বলল, এই কোথায় যাস? আমি কি তোর যাইতে কইছি? আপনার সাথে কথা বলতে ভালো লাগছে না। ভালো না লাগলেও কথা বলতে হবে। কেন, আপনি কে হন আমার? আরে পোলা দেহি মুখে মুখে কথা বলে। পোলা কথা বলতে পারে না, কিন্তু সব জায়গায় কথা বলি না। আচ্ছা ছাড় এসব। কাপড় চোপড় তো ভালোই, তাহলে এমন খ্যাত ভাবে থাকিস কেন? আমার এভাবেই থাকা ভালো লাগে। আমার ভালো লাগে না, এভাবে থাকবি না। আপনি বলে দেবার কে? মতলব কি? বুঝোস না? কি বুঝবো? ন্যাকা সাজছ? ন্যাকা সাজার কি আছে? মন দিয়ে শুন, একটা কথা বলি। বলেন। আমি তোরে ভালোবাসি। আই লাভ ইউ। মানে?
তোরে আমি ভালোবাসি। আমি তো দেখতে খ্যাত। থাক, আমার সমস্যা নাই। বাই এনি চান্স আর ইউ ফ্লার্টিং উইথ মি? না, ঘটনা সত্য। তোরে প্রথম দিন দেখার পরেই ভালো লাগছে। দুঃখিত, আমি পারবো না, আমার স্বপ্ন অন্য কিছু। তো কি হয়েছে? আমারও তো স্বপ্ন অন্য কিছু, তাই বলে প্রেম করতে পারবো না? না, আমি পারবো না। তুই না পারলেও আমি পারবো। ঠিক আছে, আমি যাই। আমি ঈশার পাশ থেকে চলে যাচ্ছি। ঈশা পেছন থেকে ডেকে বলছে, দেখি তুই কতদিন দূরে থাকিস। আসল ব্যাপার হচ্ছে আমি প্রথম থেকে ঈশাকে কিছুটা লাইক করতাম। তখন ভাবতাম এটা একতরফা, কিন্তু এটা জানা ছিল না ঈশাও যে আমাকে পছন্দ করে। দিন দিন ঈশা আমাকে তার প্রেমে আবদ্ধ করছিল। একটা সময় মায়া অনুভব করা শুরু করলাম। তবে ঈশার প্রেমে আমি সেদিনই পুরোপুরিভাবে পড়ি, যেদিন প্রথম ঈশার পিয়ানো বাজানো শুনি। আর সেদিন ঈশা আমার হাসিতে পাগল হয়। আমাদের প্রেম চলতে থাকে। স্কুল লাইফ শেষ করে একই কলেজে ভর্তি হই। কলেজে ওঠার পর বেশ কয়েকটা বন্ধুর কারণে গান গাওয়া শুরু। ভালোই ছিল গলা, আর ভালোই চলছিল আমার আর ঈশার প্রেম কাহিনী। আমি ঈশার কোলে মাথা রেখে শুতাম আর ভুবন ভোলানো হাসি দিতাম, আর ঈশা পিয়ানো বাজাতো। আমাদের কলেজ জীবন শেষ সময় কখন আসে তা নিজেরাও বলতে পারি না। আমাদের টেস্ট পরীক্ষা শেষ দিন দেখলাম ঈশার হাতে লাল গোলাপ, সাথে অনেক হ্যান্ডসাম একটা ছেলে। আমি ঘাবড়ে গিয়ে ঈশার কাছে গেলাম। এই ঈশা, তুমি এখানে? ঈশা আচমকা আমাকে দেখে অস্বস্তিতে পড়ে গেল। তুমি এখানে? তোমাকে দূর থেকে দেখলাম। উনি কে, তোমার ভাই? ভদ্রলোকটা বলল। আরে কে রে তুই? আমি ওর বয়ফ্রেন্ড। এই কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এমনটা জীবনেও আশা করিনি। কি এসব কি ঈশা? হ্যাঁ, এটা সত্য। ঈশার কথা শুনে আমার চোখ দিয়ে অঝর ধারায় জল আসতে লাগলো। তাহলে আমার সাথে তোমার কি? দেখো অনন্ত, তুমি খুব ভালো ছেলে। তোমার সাথে আমি শুধু টাইম পাস করছি। কি বলছো এসব? যা বলছি সঠিক। তোমাকে আমি কখনো মন থেকে ভালোবাসিনি। আরে না, এসব মিথ্যে কথা। তুমি ফান করছো আমার সাথে? আরে যা তা ছেলে তো তুমি। তোমাকে কোন দিক দিয়ে আমার উপযোগী মনে হয়? না আছে এই শহরে তোমার ঘর, না আছে গাড়ি, তোমার তো কিছুই নেই। আর দেখতে কি খ্যাত। আমি বুঝেছি, মেয়েটা আমাকে না, আমার টাকাকে ভালোবাসতে চেয়েছিল। আমি আমার ভাঙা হৃদয় নিয়ে তাদের 4 হাত এক করে দিয়েছিলাম। সেদিন বাসায় এসে প্রথমবারের মতো সারা রাত মুখে বালিশ চাপা দিয়ে কেঁদেছিলাম, আর প্রতিজ্ঞা করেছিলাম আমার জীবনে মেয়েদের বিশ্বাস করা শেষ। ঈশার কথা মনে পড়ায় আমার মনটা অনেক খারাপ। ভাইয়া এসেছিলেন, তবে ভাইয়ার সাথে আর কথা বলিনি। সন্ধ্যা রুম থেকে বের হলাম, দেখলাম ড্রয়িং রুমে বাবা বসে টিভি দেখছেন। আমি বাবার কাছে গিয়ে পায়ে হাত দিয়ে কদম মুসি করলাম। কিরে, তুই সকাল সকাল আসলি কিন্তু এখন বাইরে বের হলি? জার্নির কারণে প্রচন্ড ঘুম পাচ্ছিল, তাই আর বের হইনি। তা হঠাৎ চলে এলি যে? ভাইয়া, ভাবি, আম্মু সবাই এসে গিয়েছেন আমার এখন বাড়ি আসার কারণ জানার জন্য। বাড়িতে আসছি কারণ হলো আমি 2 বছরের জন্য ট্রেনিংয়ে যাব দেশের বাইরে। তুই না অনেক আগে ট্রেনিং দিলি? আম্মু, প্রমোশনের সময় ট্রেনিং হয়। তা কোথায় যাবি? ফ্রান্স। বাবা, ভালোই তো। তা বাড়িতে কতদিন থাকবি? পরশু সকালে চলে যাব। সে কি এত তাড়াতাড়ি? আমি একটা কথা বলি, আমরা সবাই ঠিক করেছি তোর বিয়ে করাবো। যেহেতু তুমি আর একটা দিন বাড়িতে থাকবে, তাহলে কালই বিয়ে। না বাবা, আমি কখনোই বিয়ে করব না। কেন, কখন বিয়ে করবে না? বাবা, এর উত্তর আমার পক্ষে দেওয়া মুশকিল। আমি উপরে যাচ্ছি। আমি কাউকে আর কিছু বলার সুযোগ না দিয়ে উপরে চলে এসেছি। রাতে ভাবি এসে খাবারের জন্য ডাকলে নিচে গিয়ে খাবার খেয়ে আবার চলে এসেছি। জানি আমার আজ রাতের ঘুম হারাম। কারণটা ঈশা। আজ কিছুক্ষণ ওকে গালি দেবো, আর কিছুক্ষণ আমাদের মিষ্টি ঘটনাগুলো মনে করব। জানি এভাবে আজকের রাত কাটবে। কাল সারা রাত কেটেছে ঈশার সাথে আমার ব্রেকআপের বিষয় নিয়ে। আমি কারো একজনের মুখে শুনেছি, কাউকে ভুলে যেতে হলে তার দেয়া কষ্টকে মনে করে, ভালোবাসাকে নয়। তাই আমি এই রুলস ফলো করছি। মসজিদে ফজরের আজান পড়েছে, আমি নামাজ পড়ে হাঁটতে চলে গেলাম। হাঁটা থেকে এসে নাস্তা করে সোজা নিজের রুমে চলে গেলাম। সারা রাত ঘুম না হয় প্রচণ্ড ঘুম পাচ্ছে। ভাবলাম এখন একটু ঘুমিয়ে নেওয়া যাক। যেই ভাবা সেই কাজ, বিছানায় পড়ে গেলাম। এটা ওটা ভাবতে ভাবতে কখন যে চোখ জুড়িয়ে এলো বলা দায়। ঘুম থেকে উঠেছি দরজায় কারো টোকার আওয়াজ শুনে। ঘড়ির কয়টা বাজে ঠিক জানি না। ঘুম ঘুম চোখে গিয়ে দরজা খুললাম। দরজা খুলতেই হিয়া রুমে ঢুকলো। কি খবর, কেমন আছেন? আপনি এই সময়? অসময় কিভাবে? এখন তো সকাল 11টা বাজে। ও মা, এটাই তো অসময়ই। তা যাই হোক, তা আমার রুমে কেন? আপনাকে দেখতে আসলাম। আমি কি সালমান খান যে আমারে দেখতে হইব? না, সালমান খান হতে যাবেন কেন? আপনি তো আবুল। আমি একথা শুনে হাসি আটকে রাখতে পারলাম না। হিয়াও হাসছে। হিয়াও হাসিতে ডানাকাটা পরের মতো লাগে।
আচ্ছা আপনি নিচে যান, আমি ফ্রেশ হয়ে আসছি। কেন? আপনার রুমে বসলে সমস্যা নাকি? আমার কোনো সমস্যা নেই। আমারও তো কোনো সমস্যা নেই। আসেন, তবে শর্ত একটাই, কিছুতে হাত দিতে পারবেন না। হিয়া রাজি হলো। হিয়া রুমে এসে আমার বেডে বসে রইলো। আমি ফ্রেশ হয়ে আসলাম। দেওয়ালে তো অনেক সুন্দর সুন্দর ছবি লাগানো। আচ্ছা চলেন নিচে যাই। কেন? আমার সাথে একা বসতে ভয় লাগে? সত্যি কথা বলতে কিছু কিছু ভয় হয়। কি, আপনিও ভয় পান? কেন, আমি এলিয়েন নাকি যে ভয় পাবো না? না, এলিয়েন না, তবে কমও না। তা আপনি মেয়েদেরকে ভয় পান কেন? মেয়েরা অ্যাটম বোমের মতো, সুইচ টিপলেই ফেটে যায়। কি বললেন? যা সত্য তাই বললাম। আপনার সত্যের গুষ্টি ষষ্ঠী। আচ্ছা চলুন নিচে যাই। আমি আর হিয়া নিচে গেলাম। হিয়ার বাবা মাও এসেছেন, ওনাদের সাথে অনেক সময় আলাপ আলোচনা করলাম। বাহিরে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে। যে সে বৃষ্টি নয়, একেবারে মোঘলধারে বৃষ্টি। হিয়া কি যেন ইশারা করে বলছে, ঠিক বুঝতে পারছি না। আমি না বোঝার কারণে হিয়া রাগী একটা লুক নিয়ে আমার কাছে এসেছে। আপনার সাথে কথা আছে, আসুন এইদিকে। কি হয়েছে এখানেই বলুন। আসেন না, ভিতর মতো এত ভয় পাচ্ছেন কেন? আপনি কি মানুষ বলেন তো? এতক্ষণ থেকে ডাকছি, শুনতে পারছেন না? আপনার কথা বুঝেছি অনেক আগে। মুরব্বীদের সামনে তো আপনার সাথে হাসাহাসি কথা কি করে বলতাম বলুন তো? আচ্ছা আমার সাথে চলুন। কোথায়? গেলেই দেখতে পাবেন। হিয়া আমার হাত ধরে আমাকে ছাদে নিয়ে যাচ্ছে। হিয়া, এ সময় ছাদে কেন নিয়ে এসেছো? চলুন বাইরে বৃষ্টিতে যাই। পাগল নাকি? এ সময়ের বৃষ্টিতে অসুখ আসবে। উফ, চলুন তো, এই ধরুন ছাতা। হিয়া আমাকে একটা ছাতা দিয়ে হাত ধরে বৃষ্টিতে নিয়ে গেল। অনেকক্ষণ হচ্ছে বৃষ্টিতে ছাতা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। ছাতার মাঝে বৃষ্টির ফোঁটা পড়ে নানান রকমের শব্দের সৃষ্টি করছে। অনেকটা সুরের মতোই লাগছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনি কতদিনের জন্য ছুটিতে আসছেন? কাল সকালে চলে যাব। সে কি, এত তাড়াতাড়ি? হুম। আপনাকে একটা কথা বলার জন্য এখানে এনেছি। বলুন, আমি শুনছি। দেখুন, আপনাকে আমার প্রথম দিন থেকেই ভালো লাগতো। আপনি আবুল হন অথবা অনন্ত, আপনি আর্মিতে চাকরি করেন শুনে আমি আপনার পার্সোনালিটির প্রেমে পড়ে যাই। সেদিন বাসায় এসে সজল ভাইয়ের অতীতের ঘটনা জানতে চাইলে, জিজ্ঞাসা করলে উনি যা বলেন তাতে তোমার প্রতি আমার মায়া বেড়ে যায়। সব মিলিয়ে আমি আপনাকে ভালোবাসি। আপনি বিয়ে করবেন আমায়? কি? আমি আর বিয়ে? ইম্পসিবল। কেন? আপনি মানুষ না? মানুষ, তবে আমার আর বিয়ে করার ইচ্ছে নেই। তার মানে? মানে হলো আমি আপনার প্রপোজাল ফিরিয়ে দিচ্ছি। আপনার খুব ভাব, তাই না? হতে পারে। যান, আপনারে ভালো না বাসলে কি করে জীবন চলবে? না বাসলাম না আপনারে ভালো। ধন্যবাদ। হিয়া চলে যাচ্ছে, সম্ভবত চোখে পানি চলে আসছে, তাই আড়াল করার চেষ্টা করছে। তবে আমি চাই না আমার জীবনে কোনো মেয়ে আসুক, চাই না কোনো সংসার। আমি যেরকম আছি বিন্দাস আছি। আমি আর ছাদে না দাঁড়িয়ে নিজের রুমে চলে আসলাম। দুপুরের সময় আমার খাবার রুমে এনে দিতে বললাম। ভাবি রুমে এসে খাবার দিয়ে গেছেন, আবার আমি খাবার পর সব কিছু নিয়েও গেছেন। তার মানে হিয়া ভাবিকে কিছু বলেনি। বিকেল হয়ে এসেছে, মসজিদে মুয়াজ্জিন আসরের আজান দিচ্ছেন। এমন সময় ভাইয়া রুমের দরজায় কটকাটালেন। আমি দরজা খুলে দিলাম। কিরে, সারাদিন রুমে কি করিস? ধ্যান। পীর ফকির নাকি যে ধ্যান করিস? শুধু পীর ফকির হলেই কি ধ্যান করতে হয়? সাধারণ মানুষ করতে পারে না? না, পারে না। সাধারণ মানুষ একটা না কিছুদিন ধ্যান করলে সেও পীর হয়ে যায়। বাহ, আমি তো জানতাম না। চল, নামাজে যাবি না? নামাজে যাওয়ার সময় কেউ তেমন কথা বলেনি। ভাইয়া তসবিহ সহ টিপতে টিপতে ব্যস্ত ছিলেন, আর আমি মিহি আর নীলির দুশ্চিন্তায়। নামাজ পড়ে ভাইয়া বললেন, চল এদিক সেদিক একটু হেঁটে আসি। আমিও না করলাম না। কিছুক্ষণ পর ভাইয়া বললেন, তোর কালকে বাবা মা এর মুখের উপর না করাটা ঠিক হয়নি। কোন ব্যাপারটা? এই যে বিয়ের ব্যাপারটা। ও ওইটা? আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই। কেন, পছন্দ আছে নাকি কেউ? না, কেউ পছন্দ নেই। তাহলে বিয়ে করবি না কেন? এই বিয়ে শাদী একেবারে পছন্দ না আমার। তোকে একটা কথা বলি। কি কথা বলো? আমার শালিকা হিয়াকে তোর কেমন লাগে? লাগে একরকম। তাহলে ওর সাথে কথা বলি। কোন ব্যাপারে? তোর বিয়ের ব্যাপারে। তুমি কথা বলার দরকার নেই, ওই এসেছিল কথা বলার জন্য। মানে কি? ও এসে বলল ও আমাকে ভালোবাসে। তাহলে তুই কি বললি? আমি কি বলবো, আর না করে দিয়েছি। কি? কেন? এটা তো ঠিক হয়নি। আর ও তোর জন্য কত কি করেছে। আরে ওরে তো আমি বোনের অ্যাঙ্গেলে ফ্রেন্ড মনে করি, আর ও কি করেছে এমন আমার জন্য? আরে ওই তো বাবা মায়ের কাছে তোকে রিপ্রেজেন্ট করেছি, তাই তো বাবা মা তোকে এত আদর করে। কি? হিয়া এসব করেছে? হিয়া করেছি।
আর তুই কি না ওকে? তাহলে তো হিয়াকে এমন কথা বলা ঠিক হয়নি। আচ্ছা ঠিক আছে, ওকে আমি সরি অ্যান্ড থ্যাঙ্কস বলে দেবো। এসব করার জন্য কি সরি এবং থ্যাঙ্কস ডিজার্ভ করে? বলো তো তাহলে আর কি করতে পারি? বিয়ে করে ফেল। অসম্ভব, আমি ওকে মন থেকে চাই না। আর তুমি কেন এসব শুরু করেছো? আমি সকাল সকালে চলে যাব আর তুমি ঝগড়া করছো আমার সাথে। ওহ আচ্ছা চল বাড়ির দিকে যাই। আর হিয়ার ব্যাপারটা মাথায় রাখিস। বাড়িতে আসার পর আর কারোর সাথে তেমন কথা হয় নাই, এমনকি হিয়াকেও দেখিনি। মনে হয় চলে গিয়েছে। বেচারিকে এভাবে না করলেও হতো। আচ্ছা ওকে হাসিয়ে ঠিক করে দেব। সন্ধ্যার পর আমি আমার কাপড় চোপড় সব গুছিয়ে ফেললাম। দরজায় কে যেন টোকা দিচ্ছে। আমি এগিয়ে গিয়ে দরজা খুলে দিলাম। আরে হিয়া তুমি? আমি তো মনে করলাম তুমি চলে গিয়েছো। আমার মন এতটা আবেগে আপ্লুত নয়। আচ্ছা ছাড়ো এসব কথা, ভেতরে আসো। নিচে চলেন। যাবো, এখন ভিতরে আসো। কেন? ভয় পেও না, পাপ্পি টাপ্পি দেবো না। আচ্ছা চলেন। হিয়াকে বিছানার উপর বসিয়ে আমি নিচে বসলাম। দেখো হিয়া, তুমি আমার প্রথম ফ্রেন্ড যার সাথে পুরো 3-4 বছর মিসবিহেভ করলাম। আরে না, মিসবিহেভিয়ার কি আছে? আমি পাগলের মতো আপনার লাইফে কেউ আছে কি না তা না জেনে প্রপোজ করে বসলাম। আচ্ছা হিয়া, তুমি কি আজ রাতে আমাকে সময় দিতে পারবে? কেন? তোমার সাথে কিছু কথা বলবো যা আমি আমার 4 বছরের লাইফে কারোর সাথে শেয়ার করিনি। আমার সাথে শেয়ার করার কোনো স্পেশাল কারণ? স্পেশাল কারণ হলো তুমি আমার অজান্তে আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গিয়েছো, যে পদে আমার জীবনেও কেউ কখন ছিল না। আপনার সাথে তো আবার আমার তেমন কোনো দেখা সাক্ষাৎ অথবা ফোন আলাপ কিছুই নেই। আমার মতে বেস্ট ফ্রেন্ড হতে তেমন কিছু লাগে না। আচ্ছা আমি রাতে আসব। আমরা কিন্তু রাতে ছাদে বসবো। আচ্ছা এখন চলেন, নিচে সবাই মনে হয় অপেক্ষায় আছে। কেন, কি করবো নিচে? ক্যারাম খেলা হবে। ক্যারাম খেলা? আমরা বাজি ধরেছি। কে কে? আমি আর দুলাভাই। আমি কার দলে? আপনি আর দুলাভাই এক টিম, আমি আর আপু এক টিম। তাহলে তো তোমরা হেরে যাবে। এই কথা কেন? ভাইয়া ক্যারাম চ্যাম্পিয়ন ছিল। আমিও কম না, আমাদের তুচ্ছ মনে করো না। ঠিক আছে দেখা যাবে, এবার নিচে চলো। হিয়ার আমি নিচে চলে আসলাম। নিচে সব কিছু রেডি। মেজের মধ্যে আসন পাতা বসার জন্য ছোট একটা টোলের মাঝে ক্যারাম বোর্ড রাখা। আম্মু আব্বু দুজন যাস আর কাজের বুয়া চা নাস্তা দেবে। নিচে নেমে আসতেই সবার মুখে হাসি ফুটে গেল। আমাকে দেখে সবাই আবার প্রশস্তি নিচ্ছে। খেলা শুরু হলো। আম্মু এক কর্নারে আর আব্বু এক কর্নারে। আমরা দু ভাই মুখোমুখি, ভাবি ও তার বোন মুখোমুখি। খেলা শুরু হয়েছে। ভাইয়া খুব ভালোই খেলছে। ভাইয়ার খেলার কাছে কেউ ঘেঁষতেই পারছে না। ভাইয়া একবারে 4 থেকে 5টা গবাগক হজম করে ফেলছে। হিয়া অবশ্য প্রচুর চেষ্টা করছে। খেলায় আমি আর ভাবি ঢেঁড়স। এ জাতীয় খেলায় বাঁশির প্রচলন আছে কিনা জানি না, কিন্তু এটুকু এদিক সেদিক হলেই আম্মু অথবা আব্বু বাঁশি বাজাচ্ছেন। পরপর 3 ম্যাচ আমরা জিতেছি। আমাদের পয়েন্ট এখন 19। হিয়া জেতার হাল ছেড়ে দিয়েছে। আরেক ম্যাচ শুরু হয়েছে। বুঝলাম না ভাইয়া এই ম্যাচ একেবারে বাজে খেলেছে। আমরা হেরে গিয়েছি। পরপর 2 ম্যাচ হেরে গিয়েছি। আমি বুঝতে পারছি না কারণটা কি। আমি ভাইয়ার দিকে ফলো করা শুরু করেছি। দেখলাম ভাইয়া যখন স্ট্রাইক হাতে পায় তখন ভাবি নিজ দিক দিয়ে চিমটি দিচ্ছে। আমি বুঝলাম ভাইয়া কেন খেলতে পারছে না, কিন্তু আমিও ভালো খেলতে পারছি না। হিয়া অবিকল ভাইয়ার মতো খেলছে, যার কারণে আমরা হেরে গিয়েছি। হিয়া এবং ভাবি সবাই উল্লাস করছে। হারার কারণে শাস্তি হচ্ছে আমাদের রান্না করতে হবে। আমার এই চুক্তিটা জানা ছিল না। আমি একেবারে রান্না করতে পারি না। ভাইয়া অবশ্য টুকটাক রান্না করতে পারে। ভাইয়া জানে কি করবে। রান্নাঘরে আসলাম, সবই ঠিকঠাক করা আছে। কিরে অনন্ত, তুই কি রান্না বান্না কিছু জানিস? আমি শুধু চা বানাতে পারি। কিরে তুই তো দেখছি রান্না বান্নায় একেবারে ঢেঁড়স। কি আর করার, তুমি কি কিছু পারো? অনেক আগে রান্না করেছিলাম। ঠিক আছে যা পারো তাই রাধো। তুমি তো আবার ভাবিস চিমটির প্রেমে পড়ে ম্যাচ হারলে। তুই দেখেছিস? শুধু আমি না, সবাই দেখছে। এবার ভাবিকে বলো রান্না করতে। ওকে ডাকলে মান সম্মান সব শেষ। ভালো, তুমি রান্না করো, আমি যাই। মানে কি? মনে হলো তুমি একা রান্না করো। আমি একা কিভাবে রান্না করব? ঠিক আছে, আমি ভাবিকে ডাক দিয়ে বলে দিচ্ছি। আমি ভাবিকে ডাক দিয়ে চলে গেলাম আবার আমার কুটুরিতে। ভাবছি হিয়াকে নিয়ে কি বলা যায় আজ রাতে। হিয়াকে মেনে নেওয়া অনেক কষ্টের। আল্লাহ জানে আজ কি বলি রিয়াকে। নিজের রুমে কতক্ষণ বসেছিলাম ঠিক মনে নেই। ভাবি এসে ডেকে নিয়ে গেলেন। ভাত খেতে বসে আবার শুরু হলো প্রতিদ্বন্দ্বিতা। দুলাভাই কিন্তু একা রাঁধেনি। আমি দেখছি ভাইয়া একা রান্না করেছে। না, আপুও সাহায্য করেছে। ভাবি গিয়ে ভাইয়ার সাথে গল্প করছেন, আমি দেখেছি। সব দেখা সব সত্যি হয় না। হিয়া ঝগড়া করার মোড়ে, কিন্তু আমার আব্বু আম্মু যে পাশে আছেন তা ওর খবর নেই। ভাইয়া কথার মাঝখানে ঢুকলেন, বললেন, আমাকে যে সাহায্য করে থাকুক না কেন, তার তো কোনো সমস্যা হচ্ছে না। সে তো কিছুই বলছে না।
তাহলে তোমরা কেন ঝগড়া করছো? আরে এখন তো উনি আপনার নিজের মানুষ হয়ে গিয়েছেন, এজন্য। ভাইয়া ভাবি নিজের দিকে মুখ দিয়ে বসে আছেন। হিয়া কি বলেছে বুঝতে পেরে জিব্বায় কামড় দিয়েছে। ভাত খাওয়া শেষ করে আরো কতক্ষণ আড্ডা হলো, তবে সেখানে হিয়া প্রায় চুপই ছিল। আড্ডার পর সবাই সবার রুমে চলে গেলেন ঘুমানোর জন্য। আমি আমার রুম থেকে ঠান্ডার চাদর নিয়ে ছাদে গেলাম। আমি গিয়ে হিয়াকে ছাদে পেলাম। মনে হয় ও শোনার জন্য আগ্রহ বেশি। আরে হিয়া, তুমি কখন এলে? এই তো এলাম। আচ্ছা, তোমার আব্বু আম্মু কেমন আছেন? আপনার এখন মনে হলো আমার মা বাবার কথা? ভালো আছেন। আচ্ছা হিয়া, তুমি গতকাল না এলে ট্যুর থেকে? কেন? এখন যদি বলি কাল এসেই আজ আমাদের বাড়ি, তাহলে বেচারির মন খারাপ হয়ে যাবে। তাই এটা এড়িয়ে যাওয়াই ভালো। না, আচ্ছা চলো ওইদিকে চলো, ওইখানে বসবো। আচ্ছা চল। আমি আর হিয়া ছাদের এক কোণায় বসেছি। হিয়া চুপ করে আছে, আমিও বর্তমানে চুপ। কিভাবে বলবো বুঝতে পারছি না। এর চাইতে ভালো ওকেই প্রশ্ন করি। আচ্ছা হিয়া, তুমি কি আমার কাছ থেকে কিছু জানতে চাও? জানার ছিল অনেক, কিন্তু আপনাকে ভয় হয়। আমাকে ভয় হয়? কিসের ভয়? যারা আর্মিতে থাকে তাদের সবাইকে সাধারণ মানুষ ভয় পায়। আমি মৃদু হাসি হাসিলাম। আকাশে অনেক সুন্দর উজ্জ্বলময় চাঁদ উঠেছে। চাঁদের আলোয় ছেয়ে গেছে চারদিক। হিয়াকে চাঁদের আলোয় মায়াবী পরীর মতো লাগছে। হিয়ার চেহারার দিকে তাকিয়ে থাকার খুব ইচ্ছে করছে, কিন্তু সব ইচ্ছা সবসময় পূরণ করা সম্ভব হয় না। বলো, কি জানতে চাও? আপনি কি কাউকে পছন্দ করেন? আমার পছন্দের তালিকা তো অনেক বড়। তাহলে কি আপনি প্লে বয় টাইপ? পছন্দের তালিকা বেশি হলে প্লে বয় বলে নাকি? জানতাম না তো। মনে হয় না আপনি প্লে বয় টাইপ। প্লে বয় টাইপ হলে তো আমার সাথে ফ্ল্যাট করতেন, তাই নয় কি? হলেও হতে পারে। আপনার কি কোনো প্রেমিকা ছিল? এই কথা কেন? আমাকে যে রিজেক্ট করলেন এর জন্য। আপনাকে রিজেক্ট করতে হলে কি প্রেমিকা থাকতে হবে? আর নয়তো আমাকে রিজেক্ট করার কারণই আসে না। বাহ, নিজের উপর এত কনফিডেন্স। হিয়া, আচ্ছা শোনো, তোমাকে যে জন্য ডাকা, বলো আগে অতীত বলবো নাকি প্রশংসা করব? প্রশংসা দিয়ে শুরু করেন। দেখো হিয়া, আমি কখনো ভাবিনি তুমি আমার জন্য আমার বাবা মার সাথে রীতিমতো যুদ্ধ করে আমার সাথে তাদের মিল দিয়েছো। এই কাজ একমাত্র ভালো বন্ধুই করতে পারে। তোমার সাথে প্রথম সাক্ষাৎটা যদিও তোমার কাছে অসাধারণ ছিল না, কিন্তু আমার কাছে ছিল তোমার হাসির খুব সুন্দর। থামুন থামুন, আমি আর নিতে পারছি না। বলেন, এখন অতীত বলেন। আমার একটা গার্লফ্রেন্ড। জানতাম আমি। খবর কি এখন ওর? ব্রেকআপ হয়ে গিয়েছে। উমা, বলেন কি? কবে হলো? 5 বছর আগে। কি মস্করা করেন আপনি? মস্করা করবো কেন? আমি আপনার ভাইয়ের শালি, তাই। দূর, আমি যাই, তোমার সাথে কোনো কথা নাই। আরে রাগ করেন কেন? বসেন। বলেন, ওই মেয়ে আপনাকে ছাড়লো কেন? আমি হিয়াকে আমার অতীতের সব ঘটনা বললাম। হিয়া শুধু হা করে শুনছিল। এই ঘটনা? আচ্ছা, আপনার আব্বু আম্মু আপনাকে পছন্দ করতো না কেন? তাহলে এটাও বলি, আমি খুব ছোট থেকেই প্রচন্ড দুষ্টু ছিলাম। আমি সবসময় মারামারি করতাম। আমি অনেককে মেরেছি। আমার নামে গ্রামে 4 থেকে 5 বার সালিশ বসেছিল। এসবের কারণে বাবা মা আমাকে পছন্দ করতেন না। এটা আবার কেমন কারণ হলো? এটা বাবা মায়ের সম্মানের বিষয়, তাই হয়তো অপছন্দ। হিয়া, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। আমি কি সুন্দর না? যথেষ্ট সুন্দর, কিন্তু আজ চাঁদের আলোয় আরো সুন্দর লাগছে। ধন্যবাদ। আচ্ছা, ভালোবাসার শর্ত কি? ভালোবাসার কোনো শর্ত নেই। ভালোবাসা নিঃস্বার্থ। ভালোবাসার লক্ষণ কি? যাকে ভালোবাসবে তাকেই স্বপ্ন দেখবে, তার সাথে দেখা করার জন্য পাগল হয়ে উঠবেন, তার সাথে কথা বলার জন্য মন কেমন কেমন করবে। আচ্ছা, তোমার কি এমন হয়েছিল? তা আমাকে স্বপ্নে কতবার দেখেছো? প্রতিদিনই দেখি, কাল রাতেও দেখেছি। তা কি দেখলে? হিয়া লজ্জায় মুখ নিচের দিকে দিয়ে দিয়েছে। আরে লজ্জার কিছু নাই, বলো, বন্ধুভাবেই বলো। না, এসব ছাড়ুন। না, বলো। ঠিক আছে, আমি আপনাকে চিঠির মাধ্যমে বলে দিব। আচ্ছা, এখন রাত প্রায় 2টা। সময় খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। ভাবছি হিয়াকে কি বলে দেবো ভালোবাসি। হিয়া ঠান্ডায় কাঁপছে। আমি আমার শরীরের চাদর হিয়াকে দিয়ে বাড়িয়ে দিলাম। হিয়া আমার সাথে এক চাদরে বসলো। হিয়ার শরীর থেকে পাগল করা মেয়েলি সুবাস আসছে। আমরা দুজনেই চুপ করে আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছি। হিয়া হয়তো মনে মনে ভাবছে, আই লাভ ইউ বলে দিলে কি হতো এই আবুলের? মানুষের আবেগ অনুভূতি কিছুই বোঝে না। হিয়া, আমি তোমাকে ভালোবাসি। হিয়া চট করে আমার দিকে তাকালো। হিয়ার চোখে মুখে উজ্জ্বল বর্ণের হাসি উকি দিতে লাগলো। ফাজলামি করছেন নাকি ট্রাই করছেন? কোনোটাই না। ছাড়ুন ফাজলামি। না, আমি সত্যি বলছি, ভালোবাসি। হিয়া আমাকে জাপড়ে ধরলো। আমার মনে স্বর্গের সুখ আজ আমার মাঝে নিপতিত। ভালোবাসি অনেক বেশি। হিয়ার সাথে সারা রাত গল্প করেছি। আজ আমার যাবার পালা। কেন জানি আজ মনে হচ্ছে থেকে যাই এই দুনিয়াতে, যে দুনিয়ায় রয়েছে সর্বসুখের শান্তি। সকালে নাস্তা শেষ করে কাঁধে দায়িত্বের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ার পালা। বাবা মায়ের কাছ থেকে বিদায় নিতে গিয়ে মনে হলো চলে যাচ্ছি যেন চিরদিনের মতো।
হিয়ার সাথে দেখা হয়নি। ভাবির কাছে শুনলাম সে নাকি দরজা বন্ধ করে বসে আছে। বসে থাকারই কথা। কাল প্রেমিক প্রপোজাল করলো আর আজ চলে যাচ্ছে। ভাইয়া আমাকে আমাদের বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিয়ে গেছেন। বাস ছাড়বে কিছুক্ষণের মধ্যে। সবার জন্য একটু খারাপ লাগছে, তবে হিয়ার জন্য একটু বেশি। হিয়াকে একটা ফোন করা যাক। 2-3 বার ফোন দিলাম, ধরছে না কেন বুঝছি না। গাড়ি ছেড়ে দিয়েছে, আবার ফোন দেওয়ার দরকার, ধরেছে। হ্যালো হিয়া। হিয়া কান্না জড়িত কণ্ঠে উত্তর দিল, আরে কাঁদছো কেন? আমাকে বলে গেলে না? তোমার কাছে আসলে হয়তো আমি আবার ফিরতে পারতাম না। আর কবে আসবা? জানি না, তবে খুব তাড়াতাড়ি আসবো। অপেক্ষায় থাকবো। আচ্ছা, তোমার বাবা মায়ের সাথে কথা বলবো আমাদের বিয়ের ব্যাপারে। গতকাল রাতে প্রপোজ করলাম আর আজ বিয়ে। তুমি কি আমাকে বিয়ে করবে না? আচ্ছা 2 দিন পর কথা বলো। আচ্ছা। ব্রিজের উপর উঠতে গাড়ি প্রচন্ড স্পিডে চলছে, বুঝছি না ব্যাপারটা। এই কন্ডাক্টর, কি হয়েছে? গাড়ি ব্রেক ফেল করছে স্যার। ওহ শিট, সামনে বড় গাড়ি, সম্ভবত এটাও ব্রেক ফেল। ছোটবেলায় শুনতাম এই ব্রিজ নাকি অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। হিয়া ফোনের মধ্যে হ্যালো হ্যালো করছে। বলো। আচ্ছা, তুমি যে কাল রাতে বলেছিলে স্বপ্নের বর্ণনা দিতে, ওইটা ব্যাগে আছে। গাড়ি দুটি প্রচন্ড কাছে চলে এসেছে। আমি জানি আজ আমার এখানে জীবনের ইতি হবে। আজ পরিবারের জন্য দুঃখ হচ্ছে, নিজেকে অভাগা মনে হচ্ছে। হিয়া ভাইয়াকে বলবা আম্মু আব্বুর যেন খুব খেয়াল রাখে। আর আরেকটা বার আই লাভ ইউ বলো, খুব শুনতে ইচ্ছে করছে। গাড়িতে ধাক্কা লেগে গিয়েছে। আমি হিয়ার শুধুমাত্র আই লাভ ইউ শুনেছি, আর সাথে সাথে আমার হাত থেকে ফোনটা উড়ে চলে গিয়েছে। সামনের সিটগুলো আমার বুকে প্রচণ্ডভাবে আঘাত করেছে। আঘাতের ফলে আমার মুখ দিয়ে রক্ত আসা শুরু করেছে। পাশের জানালার গ্লাসগুলো আমার চেহারায় পড়ে আমার মুখটা ক্ষত বিক্ষত করে দিয়েছে। গাড়ি উল্টে যাওয়ার সাথে সাথে আমার মাথা নিচের দিকে লেগে গিয়েছে। আমি এক কান দিয়ে ফুল স্টপ এর আওয়াজ শুনছি, আর এক কান দিয়ে মানুষের কান্না। সম্ভবত আমার এক কানে রক্ত এসে গিয়েছে। এই মুহূর্তে আমার সবার কথা মনে পড়ছে, যার সাথে আমি এতদিন হলেও সময় কাটিয়েছি। প্রিয় ভিউয়ার্স, গল্পটা আপাতত এখানেই রাখা হলো। গল্পের এখনও অনেক কাহিনী বাকি রয়ে গেছে, যেটা আসলে এখন দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ গল্পটা এখনও কিছু অংশ লেখার বাকি রয়ে গেছে। তাই এই গল্পটা আপনাদের জন্য হলেও আমরা এই গল্পের পরবর্তী অংশ নিয়ে আসব, তবে একটু সময় দরকার। আপনারা ধৈর্য ধরুন, আমরা অবশ্যই এই গল্পের পরবর্তী অংশ নিয়ে আসব। পরবর্তী অংশে থাকছে আরও চমক, যা আপনাদের মাথা ঘুরিয়ে দেওয়ার মতো অবস্থা হয়ে যাবে। তাই যদি আপনারা এই গল্পের পরবর্তী অংশ শুনতে চান, তাহলে লাইক এবং কমেন্ট করে দিন, এবং আমরা খুব শীঘ্রই এই গল্পের পরবর্তী অংশ নিয়ে আসব। আপনারা কেউ হতাশ হবেন না, আমরা এই গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই নিয়ে আসব।